ডিএসপি সাহেব যে ট্রেনে করে যাচ্ছিলেন তার মৃত বলে মনে করা স্ত্রী সেই একই ট্রেনে চানা বেচছিল। তারপর যা হল, মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, ডিএসপি অভয় প্রতাপ সিংহ তার ঘড়ির দিকে তাকালেন। রাত 10টা বাজে। ট্রেন দিল্লির দিকে ছুটে চলেছে। বাইরে অন্ধকারে মাঝে মাঝে কোনো গ্রাম, কোনো স্টেশন পিছনে ছুটে যাচ্ছে। কিন্তু তার চোখ তো অন্য কোথাও দেখছিল, সেই স্মৃতির দিকে যা তিনি চাইলেও ভুলতে পারেননি। তার স্ত্রী সঞ্জনা 1 বছর আগে এই দুনিয়া থেকে চলে গেছে। এক দুঃখজনক দুর্ঘটনায় তাকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছেন। কিন্তু তার স্মৃতি এখনও অভয়ের সঙ্গে ছিল। তার হাসি, তার কথা, তার অভিযোগ সবকিছু। এই যাত্রায়ও তিনি তার একাকিত্বের সঙ্গে লড়াই করছিলেন। ট্রেনের ভিতর হইচই ছিল। কেউ কেউ ঘুমিয়ে পড়েছে, কেউ জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, তো কেউ নিজের গল্পে হারিয়ে গেছে। অভয় একটা গভীর শ্বাস নিলেন এবং সিটে মাথা ঠেকালেন। ঠিক তখনই এক চেনা পরিচিত আওয়াজ তার কানে এলো। চানা নিন, তাজা চানা, গরম গরম চানা। অভয়ের হৃদয় জোরে ধক করে উঠল। এই আওয়াজ, এ তো সঞ্জনার আওয়াজ। তার মস্তিষ্ক স্তব্ধ হয়ে গেল। এ কি তার ভ্রম ছিল? কি তিনি তার স্মৃতিতে এতটা ডুবে গেছেন যে প্রতিটি আওয়াজ সঞ্জনার মতো লাগছে? কিন্তু না, এ শুধু আওয়াজই নয়, অন্দাজও সেই একই, লহজাও সেই একই। তিনি ধীরে ধীরে ঘাড় ঘুরালেন, এবং যখন তার দৃষ্টি সেই মহিলার ওপর পড়ল যে চানা বেচছিল, তখন তার শ্বাস আটকে গেল। সেখানে ভিড়ের মাঝে, ট্রেনের করিডরে হালকা আলোর নিচে সেই একই মুখ ছিল, যা কখনো তার দুনিয়া হয়ে উঠেছিল। সঞ্জনা জীবিত ছিল, নাকি অন্য কেউ? সেই একই মুখ, সেই একই আওয়াজ। অভয়ের চোখ হা হয়ে গেল। তার হৃদয় জোর জোরে ধরফর করতে লাগল। এ কি তার কোনো ভ্রম ছিল, নাকি সত্যিই যা তিনি দেখছেন তা বাস্তব ছিল? সামনে সেই একই মুখ ছিল, সেই একই বড় বড় চোখ, সেই একই হালকা ঝুঁকে পড়া হাসি, সেই সঞ্জনা। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো মারা গেছে। নিজে তিনি তার চিতায় আগুন দিয়েছেন, নিজে তার অস্থি গঙ্গায় বিসর্জন দিয়েছেন। তাহলে এই মহিলা অভয়ের পুরো দুনিয়া যেন নড়ে উঠল। তার আঙুলগুলো কাঁপতে লাগল। তিনি চাইলেও উঠে সেই মহিলার কাছে যেতে পারছিলেন না। তার শরীর যেন শূন্য হয়ে গেছিল। ঠিক তখনই কোনো যাত্রী তাকে চানা বেচতে বলা মহিলাকে জিজ্ঞেস করল, বোন, এই চানা কত করে দিচ্ছেন? 10 টাকায়। নিন বাবুজি, খুব ভালো চানা। আবার সেই একই আওয়াজ, সেই নরম লহজা। অভয়ের ভিতর কিছু ভেঙে পড়তে লাগল। এই আওয়াজ তিনি কখনো ভুলতে পারবেন না। কতবার তিনি এই আওয়াজে ভালোবাসা শুনেছেন, অভিযোগ শুনেছেন। নিজের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এই আওয়াজের সঙ্গে কাটিয়েছেন। তার ধরফর করা হৃদয় হঠাৎ জোরে লাফ দিল। তিনি সিট থেকে ঝটকায় উঠলেন এবং দ্রুত সেই মহিলার দিকে এগোলেন। কিন্তু ঠিক তখনই ট্রেন হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে গেল। অভয় নিজের জায়গায় লড়খড়িয়ে পড়লেন, এবং যতক্ষণ না তিনি সামলে উঠলেন, সেই মহিলা ভিড়ে কোথাও সামনে চলে গেছে। তিনি তৎক্ষণাৎ তাকে ডাক দিলেন, সঞ্জনা। মহিলা থমকে দাঁড়াল। সে ধীরে ধীরে ঘুরল এবং তার চোখ অভয়ের সঙ্গে মিলল। সেই চোখে অবাক ভাব ছিল, কিন্তু চেনার ভাব ছিল না। অভয়ের হৃদয় জোরে ধরফর করতে লাগল। তার চোখ সরাসরি সেই মহিলার চোখের সঙ্গে মিশে গেল। কয়েক মুহূর্তের জন্য পুরো দুনিয়া যেন থেমে গেল। ট্রেনের ভেতর বাকি লোকেরা নিজেদের জীবনে ব্যস্ত ছিল, কিন্তু অভয়ের দুনিয়া শুধু সেই এক মহিলার চারপাশে সীমাবদ্ধ হয়ে গেছে। সে সেই একই মুখ ছিল, সেই একই চোখ ছিল, সেই একই আওয়াজ ছিল। কিন্তু সে সঞ্জনার মতো লাগছিল না কেন? মহিলা কয়েক মুহূর্ত অভয়কে অদ্ভুত দৃষ্টিতে দেখল, তারপর চোখ নামিয়ে নিল এবং আবার নিজের চানার ঝুড়ি সামলাতে লাগল। সঞ্জনা অভয় আবার বিড়বিড় করলেন। এবার আওয়াজে আরও একটু কাঁপুনি ছিল, কিন্তু মহিলা কোনো প্রতিক্রিয়া দেখাল না। সে নিজের দোপাট্টা আরও একটু মুখের ওপর টেনে নিল এবং ভিড়ে সামনে এগোতে লাগল। অভয়ের পায়ে যেন কেউ শিকল পরিয়ে দিয়েছে। তিনি বুঝতে পারছিলেন না যে এটা কোনো খেলা, নাকি তার সঙ্গে কোনো খুব বড় ধোঁকা হয়েছে। যদি এ সঞ্জনা হয়, তাহলে সে এখানে কিভাবে থাকতে পারে? আর যদি এ সঞ্জনা না হয়, তাহলে এতটা তার মতো দেখতে কেন? অবশেষে সাহস জোড়ো করে তিনি তার পিছনে এগোলেন। লোকজনকে সরাতে সরাতে তিনি যেই তার কাছে পৌঁছালেন, তিনি ধীরে ধীরে তার হাত ধরে ফেললেন। মহিলা চমকে উঠল। আমাকে ছেড়ে দিন সাহেব, সে জোরে আওয়াজে বলল, যেন সে ভয় পেয়ে গেছে। কিন্তু অভয় নিজের ধরা শিথিল করলেন না। তুমি কে? সেই মহিলা প্রথমবার সরাসরি তার চোখে তাকাল। এবারে তার মধ্যে হালকা নরম ভাব ছিল। আমি কে?
এতে আপনার কি ফরক পড়ে সাহেব? তার আওয়াজে এক অদ্ভুত ধরনের বেদনা ছিল। অভয় স্তম্ভিত হয়ে গেলেন। এই উত্তর তার ভিতর কিছু ভেঙে দিল। ফর্ক পড়ে, অনেক ফর্ক পড়ে। তার আওয়াজ ভেঙে গেল। কিছু যাত্রী এই দৃশ্য দেখতে লাগল। মহিলা অস্বস্তি বোধ করতে লাগল। সে অভয়ের হাত ঝটকায় ছাড়িয়ে নিল এবং ট্রেনের পরের কামরার দিকে দৌড়ে গেল। অভয় বিনা চিন্তায় তার পিছনে দৌড় লাগালেন, কিন্তু যেই তিনি পরের কামরায় পৌঁছালেন সেই মহিলা সেখানে ছিল না। সে গায়েব হয়ে গেছে। অভয় হাঁপাতে হাঁপাতে দরজার কাছে পৌঁছালেন। তিনি চারদিকে চোখ বুলালেন, কিন্তু সেই মহিলা কোথাও ছিল না। এটা কিভাবে সম্ভব? ট্রেন দ্রুত চলছে, সে হঠাৎ কোথায় গায়েব হতে পারে? কামরায় উপস্থিত যাত্রীরা অদ্ভুত দৃষ্টিতে তাকে দেখছিল। কেউ কেউ অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো সাহেব? কিন্তু অভয়ের কাছে কোনো উত্তর ছিল না। তার মস্তিষ্ক দ্রুত চলছিল। এ কি সত্যিই তার সঞ্জনা ছিল? যদি হ্যাঁ, তাহলে সে পালাচ্ছিল কেন? আর যদি না, তাহলে কোনো একদম তার মতো দেখতে মহিলা একই ট্রেনে একই আওয়াজ নিয়ে? এটা কি শুধুই কাকতালীয়? না, এটা কাকতালীয় হতে পারে না। অভয় বিড়বিড় করলেন। ঠিক তখনই এক বৃদ্ধযাত্রী কাছে এসে বলল, বাবা, যাকে খুঁজছ সে হয়তো আগের স্টেশনে নেমে গেছে। আগের স্টেশন? কিন্তু যদি সে সত্যি সঞ্জনা হয়, তাহলে সে এত গরিবের মতো চানা বেচছিল কেন? অভয়ের চোখের সামনে 1 বছর আগের ঘটনাগুলো ঘুরতে লাগল। সঞ্জনার অ্যাক্সিডেন্ট, তার হাসপাতালে ভর্তি হওয়া, তারপর ডাক্তারদের এই বলা যে সে বাঁচেনি, এবং তারপর তার অন্তিম সংস্কার। যদি সে মরেনি, তাহলে তার মাথা ব্যথায় ফেটে পড়তে লাগল। কি কোনো গভীর ষড়যন্ত্র ছিল, নাকি কোনো এমন রহস্য যা এতদিন তার থেকে লুকিয়ে রাখা হয়েছে? কিন্তু এখন এটা শুধু স্মৃতি এবং আবেগের ব্যাপার ছিল না। এটা সত্য জানার প্রশ্ন ছিল। অভয় স্থির করলেন তিনি এই রহস্যের তলা পর্যন্ত যাবেন। তিনি তৎক্ষণাৎ পকেট থেকে মোবাইল বের করলেন এবং আগের স্টেশনের লোকেশন চেক করলেন। যদি সে সেখানে নেমে থাকে, তাহলে আমি তাকে খুঁজে বের করব। অভয়ের ধরা এখন সত্য পর্যন্ত পৌঁছানোর জন্য আরও মজবুত হয়ে গেছে। তার মস্তিষ্কে শুধু একটি প্রশ্নই ঘুরছিল, যদি সঞ্জনা মরে গেছে, তাহলে এই মহিলা কে? আর যদি এই সঞ্জনা হয়, তাহলে সে এখান পর্যন্ত কিভাবে পৌঁছেছে? তিনি তৎক্ষণাৎ ট্রেনের গার্ডের সঙ্গে যোগাযোগ করলেন এবং জিজ্ঞেস করলেন আগের স্টেশন কোনটা ছিল। গার্ড বলল শিবপুরি জাংশন। অভয় তৎক্ষণাৎ নিজের মোবাইল বের করলেন এবং স্টেশন মাস্টারের নম্বর বের করে তাকে কল করলেন। নমস্তে, আমি ডিএসপি অভয় প্রতাপ সিং বলছি। এইমাত্র শিবপুরি জংশনে এক মহিলা নেমেছে, যার পরিচয় আমাকে করতে হবে। আপনি সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন। স্টেশন মাস্টার প্রথমে একটু ঘাবড়ে গেল, তারপর বলল, সাহেব, আমি এখন কিছু দেখতে পারবো না, কিন্তু যদি আপনি এখানে আসতে পারেন তাহলে আমরা মিলে দেখতে পারি। ঠিক আছে, আমি পরের ট্রেনে সেখানে আসছি। অভয় তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন। ট্রেন এখন একটা বড় স্টেশনে থামতে চলেছে। তিনি বিনা সময় নষ্ট করে ব্যাগ তুলে নিলেন এবং নামার জন্য তৈরি হয়ে গেলেন। ট্রেন থামতেই তিনি প্ল্যাটফর্মে লাফ দিলেন এবং স্টেশন মাস্টারের অফিসের দিকে দৌড়ে গেলেন। শিবপুরি জংশন পৌঁছাতে তার বেশি সময় লাগল না। স্টেশন নির্জনের মতো লাগছিল, শুধু 1-2 লোক এদিক ওদিক ঘুরছিল। স্টেশন মাস্টার আগে থেকেই অপেক্ষা করছিল। সাহেব, আসুন, আমি আপনাকে দেখাচ্ছি। অভয় দ্রুত অফিসের ভিতর ঢুকলেন। স্ক্রিনে ভিডিও চলতে লাগল এবং সেখানে ক্যামেরায় সেই একই মহিলা দেখা গেল। সে দ্রুত প্ল্যাটফর্ম থেকে বাইরে যাচ্ছে, কিন্তু যেই সে বাইরে পৌঁছালো, একজন লোক আগে থেকে সেখানে দাঁড়িয়েছিল। সেই লোক ইধার উধার তাকালো, তারপর দ্রুত তাকে এক গলির দিকে নিয়ে গেল। অভয়ের চোখ শুরু হয়ে গেল। এ কে? স্টেশন মাস্টার মাথা নেড়ে বলল, প্রথমবার দেখছি সাহেব, কিন্তু হয়তো এই গলি স্টেশনের পিছনের বস্তির দিকে যায়। অভয় তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন। তিনি সেই বস্তি পর্যন্ত যাবেন এবং জানবেন যে এই মহিলা কে এবং কার সঙ্গে গেছে। তিনি গভীর শ্বাস নিলেন এবং নিজের হোলস্টারে রাখা পিস্তলের উপর হাত বুলালেন। এখন এটা শুধু একটা আবেগপ্রবণ যাত্রা ছিল না, বরং এক রহস্য উন্মোচনের যুদ্ধ ছিল। অভয় স্টেশন মাস্টারকে ধন্যবাদ দিলেন এবং দ্রুত বাইরে বেরোলেন। ক্যামেরায় দেখা গলি এখন তার সামনে ছিল, নির্জন অন্ধকারে ডুবে থাকা। তিনি পকেট থেকে মোবাইল বের করলেন এবং টর্চ অন করলেন। গলি সরু ছিল, দুপাশে ভাঙা ভাঙা ঝুপড়ি এবং কাঁচা বাড়ি ছিল। কোথাও থেকে ম্লান আলো ঝাঁকছে, কোথাও নীরবতা ছড়িয়েছিল। অভয় সামনে এগুচ্ছিলেনই যে হঠাৎ কারো পায়ের শব্দ শোনা গেল। তিনি তৎক্ষণাৎ নিজের পিস্তল বের করলেন এবং শব্দের দিকে মনোযোগ দিলেন। কেউ ছিল গলির শেষ প্রান্তে। একটা ছায়া হালকা আলোয় নড়ছে দেখা যাচ্ছে। অভয় দ্রুত সামনে এগোলেন।
যেই তিনি বাকের কাছে পৌঁছালেন একটা দরজা ধীরে ধীরে বন্ধ হতে দেখা গেল। তিনি বিনা সময় নষ্ট করে দরজা পর্যন্ত পৌঁছে জোরে টোকা দিলেন। কে আছে? ভিতর থেকে এক মহিলার আওয়াজ এলো। পুলিশ, দরজা খোলো। অভয়ের আওয়াজ কঠিন ছিল। কয়েক মুহূর্ত পর্যন্ত নীরবতা রইল। তারপর দরজা ধীরে ধীরে খুলল। ভিতরে যে মহিলা দাঁড়িয়েছিল তাকে দেখেই অভয়ের শ্বাস আটকে গেল। সেই একই মুখ, সেই একই চোখ, সেই সঞ্জনা। কিন্তু এবার তার মুখে ভয় ছিল। অভয় দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। সামনে সেই একই মুখ ছিল, যাকে তিনি 1 বছর আগে হারিয়ে ফেলেছেন। কিন্তু এবার সেই মুখে অপরিচিত ভাব ছিল, ভয় এবং ঘাবড়ে যাওয়া অপরিচিত ভাব। কয়েক মুহূর্ত পর্যন্ত দুজনে একে অপরকে দেখতে রইল। তারপর অভয় কাপা আওয়াজে বললেন, সঞ্জনা। মহিলার চোখে হলচল হল, যেন সে এই নাম শুনে চমকে উঠেছে। কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নিল। আপনি কে? সে শান্ত কিন্তু কাটা কাটা আওয়াজে জিজ্ঞেস করল। অভয়ের মনে হল যেন কেউ তার বুকে ছুরি ঘুরিয়ে দিয়েছে। এটা কি তামাশা সঞ্জনা? তুমি জীবিত আছো? মহিলার চোখে সন্দেহ ঝলকাতে লাগল। আমাকে জানি না আপনি কার কথা বলছেন। আমার নাম সঞ্জনা নয়। অভয় নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। তিনি 1 পা সামনে বাড়ালেন। মিথ্যে বলো না, আমি তোমাকে চিনি। তোমার চেহারা, তোমার আওয়াজ, তোমার প্রতিটি অঙ্গভঙ্গি সবকিছু একই। মহিলা ভয়ে দরজার পিছনে সরার চেষ্টা করল। কিন্তু ঠিক তখনই ভিতর থেকে কোনো শিশুর কান্নার আওয়াজ এলো। অভয়ের পা পাথর হয়ে গেল। শিশু? মহিলা তৎক্ষণাৎ দরজা বন্ধ করার চেষ্টা করল। কিন্তু অভয় ঝটকায় তাকে ধাক্কা দিয়ে দরজা খুলে দিলেন। সামনে একটা ছোট শিশু দাঁড়িয়েছিল, মাত্র 3 বছরের। অভয়ের চোখ চওড়া হয়ে গেল। সেই শিশুর চেহারা তার সঙ্গে মিল ছিল। তার মস্তিষ্কে একটা বিস্ফোরণের মতো হল। এই শিশু কে? আর যদি এ সঞ্জনা হয়, তাহলে 1 বছর আগে যা হয়েছে তা মিথ্যে ছিল। অভয়ের পা কাঁপতে লাগল। সামনে সেই মহিলা দাঁড়িয়েছিল, যাকে তিনি নিজের স্ত্রী মনে করেন, যে 1 বছর আগে মরে গেছে। এবং তার পিছনে দাঁড়িয়েছিল একটা ছোট শিশু, যার চেহারা তার সঙ্গে মিল ছিল। ঘরে গভীর নীরবতা নেমে এলো। মহিলা তৎক্ষণাৎ শিশুকে নিজের কোলে তুলে নিল এবং পিছনে সরে গেল। তার চোখে ঘাবড়ে যাওয়া ছিল, কিন্তু অভয়ের চোখে প্রশ্নের ঝড় উঠছিল। এই শিশুকে? তার আওয়াজ ভারী ছিল। মহিলা চুপ রইল। অভয় 1 পা সামনে বাড়ালেন। তুমি আমার স্ত্রী সঞ্জনা, তাই তো? নাকি আমাকে এত বছর ধরে ধোঁকা দেওয়া হয়েছে? মহিলার চোখ ভরে এলো। সে কাঁদতে কাঁদতে দেওয়ালের সঙ্গে বসে পড়ল এবং শিশু তার কোলে গুটিসুটি হয়ে গেল। এখন সত্য লুকিয়ে রাখা যাবে না। অভয় ধীরে ধীরে বললেন, সঞ্জনা, সত্য বলো, তুমি জীবিত কিভাবে? আর এই 1 বছরে তুমি কোথায় ছিলে? সঞ্জনার চোখে গভীর যন্ত্রণা ঝলক ছিল। সে ধীরে ধীরে মাথা তুলল এবং কাপা আওয়াজে বলল, সত্য খুব যন্ত্রণাদায়ক অভয়, এবং হয়তো তুমি এটা জানার জন্য প্রস্তুত নও। সঞ্জনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু অভয় এখন আর অপেক্ষা করতে পারছিলেন না। তিনি ঠান্ডা আওয়াজে বললেন, এখন সত্য লুকানোর কোনো লাভ নেই। আমাকে সব কিছু জানতে হবে। সঞ্জনা গভীর শ্বাস নিল। সে নিজের কোলে বসা শিশুকে বুকে জড়িয়ে ধরল। তারপর কাঁপতে কাঁপতে আওয়াজে বলল, যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন আমি মরিনি। অভয়, আমাকে মারার চেষ্টা করা হয়েছিল। অভয়ের পুরো শরীর স্তব্ধ হয়ে গেল। কি মারার চেষ্টা? সঞ্জনা ধীরে ধীরে মাথা নেড়ে বলল। তার চোখে ভয় নেমে এসেছিল, যেন সে আবার সেই রাতটা জীবন্ত করছে। অ্যাক্সিডেন্টের পর যখন আমাকে হাসপাতালে নেওয়া হয়, তখন আমি অর্ধমৃত ছিলাম। কিন্তু তার আগেই কেউ আমাকে সেখান থেকে গায়েব করে দিয়েছে। অভয়ের শ্বাস আটকে গেল। কে? সঞ্জনার ঠোঁট কাঁপল। সে ধীরে আওয়াজে বলল, তোমারই ঘরের কোনো আপনজন। অভয়ের মস্তিষ্ক ঝাঁকুনি খেল। কে ছিল সে? আর সে এটা কেন করল? সঞ্জনার চোখে ঘৃণা এবং ভয় একসঙ্গে ঝলকাতে লাগল। সে শিশুর মাথায় হাত বুলিয়ে মেঝের দিকে তাকিয়ে কষ্ট করে বলল, তোমার বড় ভাই বিক্রম? অভয়ের মনে হল যেন কেউ তার হৃদয়ে আঘাত করেছে। নিজের ভাই, কিন্তু কেন? তিনি সামনে এগিয়ে সঞ্জনার কাঁধ ধরে ফেললেন। সঞ্জনা, সত্য বলো, আখেরে বিক্রম এটা কেন করল? সঞ্জনার চোখ থেকে আবার অশ্রু ঝরল, কারণ তার ভয় ছিল যে এই শিশু তার সম্পত্তি কেড়ে নেবে। অভয়ের মুষ্টি বন্ধ হয়ে গেল। নিজের ভাই বিক্রম, সে সঞ্জনাকে মারার চেষ্টা করেছে।
এবং এই শিশু। অভয়ের গলা শুকিয়ে গেল। তিনি কাঁপা আওয়াজে জিজ্ঞেস করলেন, কি মানে? সেই শিশু থেকে নিজের সম্পত্তি হারানোর ভয় কেন পাচ্ছিল? সঞ্জনা শিশুকে আরও জড়িয়ে ধরল, যেন তাকে কোনো অদৃশ্য বিপদ থেকে বাঁচাচ্ছে। তারপর সে ধীরে কাঁপা আওয়াজে বলল, কারণ এই শিশু তোমার উত্তরাধিকারী। অভয়। অভয়ের চোখ হা হয়ে গেল। তিনি এক ঝটকায় শিশুর দিকে তাকালেন। তার ভিতর পুলিশের তীক্ষ্ণতা এবং এক স্বামী পিতার আবেগ একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছিল। তুমি বলতে চাও যে বিক্রমের এই শিশুকে পথের কাঁটা মনে হচ্ছিল? সঞ্জনা মাথা নিচু করল। যখন আমি গর্ভবতী ছিলাম তখন বিক্রম জেনে গিয়েছিল যে তোমার সমস্ত সম্পত্তি এবং বাবার সম্পদ তোমার ছেলের নামে হতে চলেছে। তার মনে হয়েছিল যদি আমি এবং এই শিশু পথ থেকে সরে যাই তাহলে সবকিছু তারই হবে। অভয়ের শ্বাস দ্রুত হয়ে গেল। তার হৃদয়ে ক্রোধ এবং বেদনার ঢেউ উঠল। তাই সে তোমাকে মারার চেষ্টা করেছে। সঞ্জনার চোখে অশ্রু ঝরে পড়ল। সে আমার গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিল। অভয় এখন সমস্ত কড়ি জুটতে লাগল, কিন্তু তুমি বেঁচে গেলে। তারপর সঞ্জনা মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই বিক্রমের লোকেরা আমাকে সেখান থেকে তুলে নিয়েছে। আমাকে মৃত দেখানোর জন্য তারা অন্য কারো পোড়া লাশ তোমাকে দিয়ে দিয়েছে এবং তুমি তাকেই আমার লাশ ভেবে অন্তিম সংস্কার করে দিয়েছ। অভয়ের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তাহলে 1 বছর ধরে তুমি? সঞ্জনা অশ্রু মুছে ফেলল। আমি পালিয়ে বেড়াচ্ছিলাম। অভয় আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচানো এক অজানা লোক ছিল, যে আমাকে এই বস্তি পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমি জীবিত ছিলাম, কিন্তু দুনিয়ার কাছে মৃত হয়ে গেছি এবং এই শিশুকে মানুষ করার জন্য আমাকে চানা বেচতে হয়েছে। অভয়ের চোখে অশ্রু এসে গেল। তিনি ধীরে ধীরে শিশুর দিকে হাত বাড়ালেন, কিন্তু ঠিক তখনই বাইরে কারো দ্রুত পায়ের শব্দ এলো। সঞ্জনার মুখে ভয় ফিরে এলো। অভয়, তারা আমাদের খুঁজে পেয়েছে। অভয়ের কান সতর্ক হয়ে গেল। বাইরে পায়ের শব্দ বাড়ছিল। কেউ দ্রুত তাদের দিকে আসছিল। সঞ্জনা ভয়ে দেওয়ালের সঙ্গে সেটে গেল এবং শিশুকে নিজের কোলে লুকিয়ে ফেলল। তার শ্বাস দ্রুত চলছিল। অভয় তৎক্ষণাৎ নিজের পিস্তল বের করলেন এবং দরজার দিকে ইশারা করলেন, শান্ত থাকো, যাই হোক, এখন আমি তোমাকে কিছু হতে দেব না। দরজার বাইরে হালকা খসখস শব্দ হল। তারপর কেউ জোরে টোকা দিল, দরজা খোলো। আওয়াজ ভারী ছিল, ঠান্ডা এবং হুমকি ভরা। অভয়ের মস্তিষ্কে অ্যালার্ম বেজে উঠল। বিক্রমের লোকেরা। তিনি ইশারায় সঞ্জনাকে পিছনে সরতে বললেন এবং নিজে ধীরে ধীরে দরজার কাছে গেলেন। কে? তিনি কঠিন আওয়াজে জিজ্ঞেস করলেন। এখানে প্রশ্ন করার তুমি নাও ডিএসপি সাহেব। আমরা জানি তুমি ভিতরে আছো এবং তোমার সঙ্গে সেই মহিলাও। দরজা খোলো, নইলে ভালো হবে না। অভয়ের ভিতর ক্রোধের ঢেউ দৌড়ে গেল। যদি এত সাহস থাকে তাহলে নিজে খোলার চেষ্টা করো। বাইরে কয়েক মুহূর্ত পর্যন্ত নীরবতা রইল। তারপর হঠাৎ জোরালো ধামাকা হল। কেউ দরজা ভাঙার চেষ্টা করেছিল। সঞ্জনার হালকা চিৎকার বেরিয়ে গেল, কিন্তু অভয় তাকে চোখে শান্ত থাকার ইশারা করলেন। এখন যুদ্ধ শুরু হয়ে গেছে। অভয় পিস্তলকে জোরে ধরলেন এবং যেই দরওয়াজা দ্বিতীয়বার ঝাঁকুনি খেয়ে খুলতে লাগল, তিনি গুলি চালিয়ে দিলেন। অভয়ের গুলি চলতেই বাইরে হইচই পড়ে গেল। কারো চিৎকারের আওয়াজ এলো এবং তারপর পুরো নীরবতা। সঞ্জনা কাঁপতে কাঁপতে কোণে গুটিয়ে রইল। শিশু তার কোলে ভরকে গেছে। অভয় শ্বাস রোধ করে দরজার দিকে তাকিয়ে রইলেন। তার পিস্তল এখনও তুলে রাখা ছিল। কেউ মরেছে নাকি তারা শুধু ভয় পেয়ে গেছে? ঠিক তখনই বাইরে থেকে আর একটা আওয়াজ এলো, পিছনে সরো, ডিএসপি একা বেশিক্ষণ টিকতে পারবে না। অভয়ের দৃষ্টি সরু হয়ে গেল। তাহলে বিক্রম নিজের গুন্ডাদের এখানে পাঠিয়ে দিয়েছে। তিনি তৎক্ষণাৎ দরজার কাছে রাখা একটা ভাঙা কাঠ টেনে নিলেন এবং দরজার হ্যান্ডেলে আটকে দিলেন, যাতে ভিতর থেকে লক হয়ে যায়। তারপর তিনি দ্রুত সঞ্জনার কাছে পৌঁছালেন। সঞ্জনা, আমাদের এখান থেকে বেরোতে হবে। সঞ্জনার চোখে ভয় ছিল। কিন্তু কোথায় যাব? অভয়, এরা আমাদের মেরে ফেলবে। অভয় তার কাপা আঙ্গুলগুলো জোরে ধরলেন। যতক্ষণ আমি জীবিত আছি কেউ তোমাকে ছুঁতেও পারবে না। তিনি চারদিকে তাকালেন। ঘরটা ছোট ছিল, কিন্তু পিছনের দেওয়ালে একটা ভাঙা জানালা ছিল। এটাই একমাত্র পথ বাকি আছে। অভয় তৎক্ষণাৎ জানালা দিয়ে বাইরে উঁকি দিলেন। পিছনে একটা সরু গলি ছিল, যা রেলওয়ে ট্র্যাকের দিকে যাচ্ছে। দ্রুত বেরিয়ে পড়ি। সঞ্জনা শিশুকে জোরে ধরল এবং কাঁপতে কাঁপতে জানালার দিকে এগোল।
অভয় প্রথমে শিশুকে বাইরে বের করলেন, তারপর সঞ্জনাকে সাহায্য করলেন। যেই তিনি নিজে জানালা দিয়ে বাইরে লাফ দিতে যাচ্ছিলেন, দরজা জোরে ভেঙে পড়ল এবং গুন্ডারা ভিতরে ঢুকে পড়ল। অভয় তৎক্ষণাৎ বাতাসে একটা গুলি চালালেন এবং বিনা সময় নষ্ট করে জানালা দিয়ে বাইরে লাফ দিলেন। এখন তাদের প্রাণ বাঁচানোর দৌড় শুরু হয়ে গেছে। রেলওয়ে ট্র্যাকের ধারে অন্ধকার ছড়িয়েছিল। সঞ্জনা কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল। শিশু তার কোলে গুটিয়েছিল। অভয় দ্রুত তার কাঁধে হাত রাখলেন। আমাদের দ্রুত বেরোতে হবে, এর আগে যে তারা আমাদের ধরে ফেলে। তার আওয়াজে ঘাবড়ে যাওয়া ছিল, কিন্তু চোখে এখনও সাহসের আলো জ্বলছিল। সঞ্জনা মাথা নেড়ে বলল, সে খুব ক্লান্ত হয়ে গেছে, কিন্তু অভয়ের উপস্থিতি তাকে শক্তি দিয়েছে। তারা তিনজনে ট্র্যাকের ধারে দৌড়াতে লাগল, কিন্তু ঠিক তখনই পিছন থেকে গুলির আওয়াজ গুঞ্জে উঠল। অভয় তৎক্ষণাৎ সঞ্জনা এবং শিশুকে নিচে ফেলে দিলেন এবং নিজে তাদের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেলেন। গুলিগুলো তার মাথার উপর দিয়ে যাচ্ছিল এবং কোনো পাথরে ধাক্কা খেয়ে আগুনের ফুলকি বেরোচ্ছিল। তারপর হঠাৎ একটা গুলি অভয়ের কাঁধে লাগল। তিনি ব্যথায় কোকিয়ে উঠে নিজেকে সামলে নিলেন। রক্ত পড়ছিল, কিন্তু তিনি থামলেন না। সঞ্জনার চোখ ভয়ে চওড়া হয়ে গেল। অভয় কিন্তু অভয় হাত তুলে তাকে চুপ করালেন। ভয় পেও না, আমি ঠিক আছি, তুমি শুধু শিশুকে নিয়ে সামনে এগো। কিন্তু ঠিক তখনই বিক্রমের আওয়াজ শোনা গেল, পালানোর কোনো লাভ নেই ছোট ভাই, তোমাকে এবং তোমার পরিবারকে মিটিয়ে দিতে এসেছি। অভয়ের চোখ ক্রোধে জ্বলে উঠল। তিনি পিছনে ঘুরে তাকালেন। বিক্রম হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়েছিল এবং তার পিছনে গুন্ডাদের দল ছিল। তুই এতটা নেমে যাবি? বিক্রম নিজেরই ভাইকে মারতে এসেছে। অভয়ের আওয়াজ কাঁপছিল, কিন্তু ব্যথায় নয়, বরং ধোকার জ্বালায়। বিক্রম হাসল, তুই সবসময় আমার পথের কাঁটা ছিলি। অভয়, এখন তোর অস্তিত্ব মিটিয়ে দেব। সে পিস্তল তুলল এবং ট্রিগার টিপে দিল। গুলির আওয়াজ গুঞ্জে উঠল, কিন্তু এবার সঞ্জনা দৌড়ে এলো। সে অভয়ের সামনে চলে এলো। গুলিগুলো তার বুকে গিয়ে লাগল। অভয়ের চোখ ভয় এবং ব্যথায় চওড়া হয়ে গেল। না, সঞ্জনা লড়খড়িয়ে পড়ল। তার শরীর কাঁপতে লাগল। সে নিজের চোখ অভয়ের উপর রাখল, সেই একই চোখ যাতে 1 বছর আগেও ভালোবাসা ছিল, এবং আজও সেই একই ছিল। অভয়, আমাদের শিশু। সে কাঁপতে কাঁপতে বলল। অভয় ঝটকায় তাকে ধরে ফেললেন। সঞ্জনা, কিছু বলো না, কিছু হবে না তোমার। কিন্তু সঞ্জনা হাসল, একটা দুর্বল কিন্তু সত্যি হাসি। আমি সবসময় তোমার সঙ্গে থাকব। এবং তারপর তার চোখ বন্ধ হয়ে গেল। অভয়ের হৃদয় চিরে ফেলা হল। সঞ্জনার শ্বাস থেমে গেছে। তার চিৎকারে আকাশ গুঞ্জে উঠল। বিক্রম হাসছিল। এখন তোর পালা অভয়। কিন্তু ঠিক তখনই পুলিশের সাইরেন গুঞ্জে উঠল। অভয় আগেই ব্যাকআপ ডেকে রেখেছিলেন। পুলিশ বিক্রম এবং তার লোকদের ঘিরে ফেলল। একের পর এক গুলি চলল এবং বিক্রম সেখানেই পড়ে গেল। কিন্তু অভয়ের কোনো ফরক পড়ল না। তার দুনিয়া আগেই ধ্বংস হয়ে গেছে। তার কোলে সঞ্জনার নিথর দেহ ছিল এবং তার পাশে দাঁড়িয়েছিল একটা ছোট শিশু, যে কিছু বুঝতে পারছিল না, কিন্তু নিজের মাকে জাগানোর চেষ্টা করছিল। মাম্মা, উঠো না, পাপা কাঁদছেন। অভয়ের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তিনি শিশুকে নিজের বাহুতে জড়িয়ে নিলেন। আজ তিনি সবকিছু হারিয়ে ফেলেছেন, কিন্তু তিনি একটা প্রতিজ্ঞা করলেন। তিনি নিজের ছেলেকে এই অন্ধকারে থাকতে দেবেন না। তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং অন্ধকার থেকে আলোর দিকে এগোতে লাগলেন, কারণ সঞ্জনার ভালোবাসা সবসময় তাদের সঙ্গে থাকবে। বন্ধুরা, আপনারা এই গল্প সম্পর্কে কী বলবেন কমেন্ট করে অবশ্যই জানান, এবং যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিও লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এটাকে সামনে অবশ্যই পাঠান, কারণ হয়তো আপনার একটা শেয়ার করা গল্প অন্য কাউকে আশা দিয়ে দেবে। দেখা হবে পরের গল্পে।